নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকে আমি পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প মাসির বাড়ি। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। তাহলে শুরু করি আজকের গল্প মাসির বাড়ি। নবাবগঞ্জে পৌঁছে গয়ারাম শুনল মাদলপুরের শেষ বাস সন্ধেবেলা ছেড়ে গিয়েছে। রাতে ওদিকে যাওয়ার যানবাহন বলতে কিছু নেই। শুনে অগাধ জলে পড়ল সে। ট্রেনটা 3 ঘন্টা লেট না করলে এতক্ষণে তার মাসির বাড়িতে পৌঁছে বিকেলের ফলার সেরে ওঠার কথা। খিদেও বড় কম পায়নি। মাত্র 22 বছর বয়স। গোবিন্দপুর গাঁ থেকে টানা 3 মাইল হেঁটে এসে দেখে ট্রেন খারাপ। রাস্তায় একটু বাদাম ভাজা ছাড়া আর কিছুই জোটেনি। পয়সা বেশি নেইও সঙ্গে। রাস্তায় চোরে ডাকাতে কেড়ে নেবে বলে মা রাস্তা খরচটুকু ছাড়া আর মাত্র 5টা টাকা দিয়েছেন। অবশ্য মাসির বাড়ি পৌঁছে গেলে আর চিন্তা নেই, কিন্তু পৌঁছনো নিয়েই চিন্তা। তার মাস্তুতো দাদা কালী শঙ্করের বিয়ে। কাল ভোরবেলা বরযাত্রীরা বর নিয়ে রওনা হয়ে যাবে। কালীদার ভাবি শ্বশুরবাড়ি নাকি একবেলার পথ। খানিকটা নৌকোয় গিয়ে তারপর হাঁটা পথ। অবশ্য বরযাত্রীদের জন্য গরুর গাড়ি আর বরের পালকিও থাকবে। আর বরযাত্রী যাওয়ার জন্যই তাড়াহুড়ো করে আসা। মাসি পই পই করে আসার জন্য চিঠি লিখেছেন। কিন্তু গয়ারাম এখন করে কি? নবাবগঞ্জ জায়গা মন্দ নয়। দোকান বাজার আছে, স্টেশন আছে, পোস্ট অফিস আছে। মাদলপুর অবশ্য নিকষী গাঁ। নবাবগঞ্জ আর মাদলপুরের মাঝখানে একখানা পেল্লাই জলা জমি আছে। লোকে বলে পেতনির জলা। ভূতপ্রেতের কথা ছেড়ে দিলেও এই শীতের সন্ধ্যের পর রোজই বাঘ বের হয়। কমলপুরের জঙ্গল থেকে বুনো কুকুরের ঝাঁকও কখনো কখনো হানা দেয়। তারা বাঘের চেয়েও ভয়ঙ্কর। বাজারের প্রান্তে অশ্বত্থ গাছটার তলায় বাঁধানো চাতালে বসে যখন গয়ারাম 7-5 ভাবছে, তখনই হঠাৎ টের পেল চাতালের ওদিকটায় অন্ধকারে বসে দুটো লোক গভীর শলা পরামর্শ করে যাচ্ছে। 2-1বার গুণময় রায় আর মাদলপুর শব্দ দুটো কানে এলো। সে একটু উৎকর্ণ হয়ে শুনতে লাগল। একজন বলল, শোন পচা, বুক ঠুকে কাজটা করে ফেলতে পারলে আমাদের আর চিন্তা নেই। ধর যদি গয়না বেচে 20-30 হাজার টাকা পেয়ে যায়, তাহলে দুজনে মিলে নবাবগঞ্জে মনোহারি দোকান দেব। কথা দিচ্ছি আর জীবনে চুরি জচ্চুরি করব না, এই একবারটি ছাড়া। দেখ গদা, আমি জীবনে কখনো ওসব করিনি। ওসব করলে ভগবান পাপ দেয়। আহা, বলছি তো, এবারকার মতো পাপটা করে ফেলে একটা প্রায়শ্চিত্তির করে নিলেই হবে। ওরে, ভগবান তো পাপীদের জন্যই আসেন, তাই তো বলে পতিত পাবন। যদি ধরা পড়ে যায়? সে ভয় নেই। বিয়ে বাড়ি বলে কথা, লোকজনের যাতায়াত লেগেই আছে। ডেকোরেটরের, জেনারেটরের লোক, না হয়তো রান্নার জোগালি। যা হোক একটা ভেগ ধরে নিলেই হবে। 4 মাইল তো মোটে রাস্তা, টুক করে কাজ সেরে ফিরে আসব। এরা তার মাসির বাড়িতে চুরি করার মতলব আঁটছে দেখে গয়ারাম খুশিই হলো। এলাকার ছেলে, সুতরাং পথঘাট চেনে। তাছাড়া পথের সঙ্গীও পাওয়া যাবে। গয়ারাম একটু গলা খাঁকারে দিয়ে বলল, ভায়ারা, একটু আনাড়ি মনে হচ্ছে। ছোকরা দুজনে তার দিকে ফিরে চেয়ে বলল, তুমি কে?
গয়ারাম হাতে হাত ঘষে বলল, দাশরথী পয়মলের নাম জানা আছে? পচা আর গদা তাড়াতাড়ি উঠে এসে তার দুপাশে জেঁকে বসে বলল, না ভাই, তিনি কে? এ লাইনে তিনিই শেষ কথা। এত বড় গুণী আর এ লাইনে নেই। কুঞ্জপুরের কাছে থাকেন। একেবারে সাধু সন্তের মতো জীবন। পাপের টাকা ভোগ করেন না, বিলিয়ে দেন। তাঁর ছেলেরা অবশ্য ওই কর্ম করেই খাচ্ছে। পচা বলল, বটে, কিন্তু ভাই, তুমি তো এ তল্লাটের লোক নও। কি মতলবে উদয় হয়েছ? আমাদের কি তল্লাট বলে কিছু আছে? পেটের ধান্দায় ঘুরে বেড়াতে হয়। তবে দাশরথী পয়মলের চেলা তো, পেটে বিদ্যেটা আছে বলে অসুবিধা হয় না। গদা খুব আহ্লাদের সঙ্গে বলল, এই তোমার মতোই একজন সঙ্গীকে আমরা খুঁজছি। আজ রাতে মাদলপুরের এক বিয়েবাড়িতে একটা বড় দাও আছে। শুনেছি মেলা গয়নাগাটি আর টাকা পয়সার ব্যাপার আছে। গয়ারাম খুব একটা আগ্রহ দেখালো না। ভাবখানা ছোটোখাটো কাজে তার গা নেই। বলল, তার ছেলের বিয়ে না মেয়ের বিয়ে? ছেলের বাড়িতে তো বিশেষ গয়নাগাটি থাকবার কথা নয়, মেয়ের বাড়ি হলেও না হয় কথা ছিল। পচা মাথা চুলকে বলে, ছেলের বাড়ি বটে, তবে গুণময় রায় ব্যাংক থেকে 5 লাখ তুলেছে, আর মদন সাকরাকে বিস্তর গয়নার বরাত দিয়েছে। এটা পাকা খবর। গয়ারাম বলল, রাস্তা চেনা আছে? শুনেছি মাদলপুর যেতে বড় একটা জলা পড়ে। ওসব তোমাকে ভাবতে হবে না। রাত বিরেতে আমাদের এদিকে ওদিকে প্রায় যাতায়াত করতে হয়। গয়ারাম নিশ্চিন্দির শ্বাস ফেলল। যাক বাবা, 4-5 মাইল রাস্তা যে এই অন্ধকারে একা ঠেঙাতে হবে না, এটাই যথেষ্ট। গয়ারাম বলে, তা না হয় হলো, কিন্তু পেটে যে ছুঁচো ডন মারছে। খালি পেটে কি আর হাত পা সচল থাকে? এবার গদা বলল, এই বাজারেই আমার পিসে মশায়ের পাইস হোটেল। আমি এবেলা ম্যানেজারি করছি। খাওয়ার ভাবনা কি? গয়ারাম ফের আরামের শ্বাস ছাড়ল। ভগবান একেবারে ছপ্পর ফুঁড়ে দিচ্ছেন। খাওয়াটা মন্দ হলো না। ডাল ভাত আর নিরামিষ তরকারি, সঙ্গে 1 বাটি মাংস। চেটে পুটে খেয়ে 3 জন রওনা হয়ে পড়ল। পেতনির জলামাঠ ঘোর অন্ধকার। তবে পচা আর গদা পথঘাট ভালোই চেনে। ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে আঁকাবাঁকা রাস্তায় ডাঙা জমি দিয়ে দিব্যি যাচ্ছে। পিছনে গয়ারাম। কিন্তু খানিকটা হাঁটার পরেই গয়ারাম শুনতে পেল, অন্ধকারে এই নির্জন পথে তারা ঠিক একা নয়। আশপাশে যেন আরও লোকজন চলছে এবং তাদের ফিসফাস কথাবার্তাও শোনা যাচ্ছে। গয়ারাম একটু ঠাহর করে ব্যাপারটা বুঝবার চেষ্টা করল এবং একটু বাদেই শুনতে পেল, 7-10 তফাতে বাঁ ধারে এক বুড়ো মানুষের কাশির শব্দ। তারপরে ঘরে গলায় কেশো লোকটা কাকে যেন বলল, বুঝলি কাব্বু, এই কাশির জন্যেই চুরি করা ছাড়তে হয়েছিল আমাকে। চোর কাশলেই সর্বনাশ। অথচ এমন দাঁওটাই কি ছাড়া যায় বলতো? আহা, তোমার ভিতরে যাওয়ার কি দরকার? তুমি বাইরে বসে কাজের লোকদের সঙ্গে গল্প সল্প করো। আমি ভেতরে ঢুকে কাজ সেরে আসব। গুণময় রায়ের বাড়ির আনাজ কানাজ আমার চেনা। গয়ারাম প্রমাদ গুনল। পচা আর গদাই শুধু নয়, আরও নিশি কুটুমরাও তার মাসির বাড়ি যাচ্ছে। কয়েক কদম এগোতে না এগোতেই পিছন থেকে
কয়েক জোড়া দৌড় পায়ের আওয়াজ পেল গয়ারাম। তার ডান দিক দিয়ে মাত্র 4-5 হাত তফাতে গোটা কয়েক ছোকরা গোছের লোক ছুটে গেল। পিছনের জন একটু উঁচু গলায় বলল, মাদলপুরের শীতলাতলায় গুণময় রায়ের বাড়ি, বুঝলি তো? ভুল বাড়িতে ঢুকিস না। তারা ছুটতে ছুটতে এগিয়ে গেল। পচা থমকে দাঁড়িয়ে বলল, এটা কি হচ্ছে বলো তো? গয়ারামও অবাক, বলল, তাই তো, এরা কারা? বুড়োটা পুরনো চোর কাশি, সঙ্গে ওর নাতি গাব্বু, আর যারা ছুটে গেল তারা পোড়া গাছতলার নন্দকিশোর সংঘের ছেলে, সব কটা চোর। গদা বলল, সর্বনাশ, চলো চলো, পা চালিয়ে চলো। পচা বলল, দৌড়তে হবে, নইলে পারবো না। তিনজনে যথেষ্ট বেগে দৌড়তে লাগল। আশ্চর্যের বিষয়, দৌড়তে দৌড়তে আরও 3টে দলকে একে একে ছাড়িয়ে গেল তারা, কিন্তু চতুর্থ দলটাকে পারল না। হঠাৎ পটাপট ল্যাং মেরে 3জনকেই ফেলে দিল 10 চোরের একটা দল। মুখে টর্চ মেরে একটা লোক বলল, এই খবরদার, আমাদের টেক্কা দেওয়ার চেষ্টা করলে লাশ পুঁতে দেব। আমরা গিয়ে আগে চেঁচে পুছে নিই, তোরা পরে প্রসাদ পাবি। 3জনে চি করতে লাগলো পড়ে থেকে। ঘণ্টা দেড়েক বাদে যখন তারা মাদলপুরে পৌঁছল, তখন তাদের দম বেরিয়ে যাওয়ার অবস্থা। কিন্তু মাদলপুর পৌঁছে তাদের চক্ষু চড়ক গাছ। রাত 9টা বেজে গিয়েছে। এই সময় গাঁগঞ্জের লোকের নিশুত রাত। কিন্তু কোথায় কি, গাঁয়ে ঢোকার মুখেই বটতলায় বেশ কয়েকটা হ্যাজাক জ্বলছে, আর সারি সারি টেবিল চেয়ার পেতে গাঁয়ের ছেলে ছোকরারা বসে কিসের যেন টিকিট বিক্রি করছে। বিভিন্ন টেবিলের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে অনেক লোক টিকিট কাটছে। গয়ারাম অবাক হয়ে একজনকে জিজ্ঞেস করল, এ কিসের লাইন দাদা? ও সব চোরেদের লাইন। কেন কেন চোরের আবার লাইন কিসের? আহা, গুণময়বাবুর ছেলের বিয়ে শুনে 4 দিক থেকে চোরেরা হাজির হচ্ছিল, যে নানা রকম ভেগ ধরেই আসছিল, ধরা পড়ে পেটায়ও হচ্ছিল। কিন্তু গুণময়বাবুর দয়ার শরীর তো, তাই তিনি বললেন, ওরে বাপু, চোরেদেরও তো করে খেতে হবে। চুরি করতে চায় তো চেষ্টা করুক না, তবে বিশৃঙ্খলা যাতে না হয় তাও দেখতে হবে। তাই টিকিটের বন্দোবস্ত করা হয়েছে। 2 টাকার টিকিট কাটলে চুরি করার জন্য 1 ঘন্টা সময় পাওয়া যাবে, তবে চুরির সময় ধরা পড়লে 5 টাকা ফাইন। পচা আর গদা করুণ মুখে বলল, আমরা কি পারবো? কত বড় বড় নামজাদা সব চোরদের দেখতে পাচ্ছি। গয়ারাম দমে গিয়ে বলল, তাই তো হে। অগত্যা টিকিট কেটেই তারা 3জন গাঁয়ে ঢুকল। গিয়ে দেখে গুণময়বাবুর বাড়ির সামনেও বেশ লম্বা লাইন। বাড়ি না বলে প্রাসাদ বলাই ভালো। পেল্লাই বাগান, 2 মহলা বাড়ি, 4 দিকে দাসদাসী লোক লস্করদের অভাব নেই। চোরেদের সঙ্গে লাইন দিয়ে নিজের মাসির বাড়িতে ঢুকতে গয়ারামের প্রেস্টিজে লাগছিল, কিন্তু উপায় বাকি। সুতরাং পচা আর গদার পিছনে সে লাইনে দাঁড়িয়ে দেখতে লাগলো। একটা ছোকরা চোর একটা শশা আর একটা পাতিলেবু চুরি করে বেরিয়ে এলো। একজন আধবুড়ো লোক একটা পুরনো গামছা পেয়ে সেটা পতাকার মতো নাড়তে নাড়তে বিদেয় হলো। একজন একটা নারকেল পেয়ে সেটাকেই চুমু খেয়ে সবাইকে হাত উঁচু করে দেখালো। একজন পেয়েছে 1 মুঠো কাঁচা লঙ্কা, তার মুখখানা ভারী বেজার। বুড়ো চোর শশীপদ এখন চোখেও কম দেখে, কানেও কম শোনে।
সে একগাছা ঝাঁটা হাতে বেরিয়ে এসে বিড়বিড় করতে করতে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়িমুখো রওনা হলো। তবে এর মধ্যেই এক ছোকরা চোর একখানা তাঁতের শাড়ি বগলে নিয়ে হাসতে হাসতে বেরিয়ে আসতেই পচা বলল, ওই হচ্ছে 5টা গাঁয়ের মধ্যে সবচেয়ে প্রতিভাবান চোর ফটিক। ঘণ্টাখানিক বাদে তাদের পালা আসতেই 3জন হুড়মুড় করে ঢুকে পড়ল বাড়িঘর দেওয়ালের মধ্যে। সামনেই মেসোমশাই গুণময় রায়কে দাঁড়িয়ে থাকতে দেখে গয়ারাম তাড়াতাড়ি গিয়ে প্রণাম করল, কিন্তু গুণময়বাবু তাকে মোটেই পাত্তা না দিয়ে বললেন, অতিভক্তি চোরের লক্ষণ। মেসোমশাই, আমি গয়ারাম। আয়ারাম গয়ারামদেরই তো দেখছি রে বাপু। ভাগ্য ভালো, ঠিক সেই সময়েই মাসি কি একটা কাজে মেশোকে ডাকতে এসেছিলেন। গয়ারাম চেঁচিয়ে উঠল, মাসি। মাসি হাঁ করে তার দিকে একটু চেয়ে থেকে বললেন, মরণ, তুই এই চোরেদের দলে কেন রে মুখ পোড়া? তোর চেহারাটাও তো চোর চোর দেখাচ্ছে। আয় আয়, ঘরে আয় বাবা, মুখখানা তো একদম শুকিয়ে গিয়েছে। পচা আর গদা গয়ারামের কাণ্ড দেখে হাঁ। পচা বলে উঠল, সে কি হে ভায়া, তুমি চোর নও? ভারী লজ্জা পেয়ে গয়ারাম আমতামতা করে বলল, ইচ্ছে যে ছিল না তা নয়, তবে এ যাত্রায় আর হয়ে উঠল না ভায়ারা, তোমরা বরং চেষ্টা করে দেখো। পচা আর গদা ভারী দুঃখিত হয়ে তার দিকে চেয়ে রইল। গদা বিড়বিড় করে বলল, নেমোখার আমার কাকে বলে? এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প মাসির বাড়ি।